বৈধব্য যোগ কি জানেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জাতকের কোষ্ঠীতে একাধিক যোগ নির্মিত হয়, যা ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। এর মধ্যে কিছু যোগ শুভ, আবার কিছু অশুভ যোগও রয়েছে। এ ধরনের যোগের কারণে জাতকের জীবনে নানান পরিবর্তন দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রে ভদ্রযোগ, অভিগণ্ড যোগ, বৈধৃতি যোগ, ইন্দ্রযোগ, সিদ্ধিযোগ ইত্যাদি থাকে। তবে এমন একটি যোগ রয়েছে যা কোনো জাতক বা জাতিকার কোষ্ঠীতে নির্মিত হওয়া অভিশাপ সমান। এটি হলো বৈধব্য যোগ। বৈধব্য যোগ অর্থাৎ বিধবা বা বিপত্নিক হওয়া। আজকের কাহিনীটি খানিকটা এরকম হলেও এর মধ্যে রয়েছে কিছু অশরীরীর যোগ, তাই আপনাদের আজ শোনাব। শুনতে থাকুন আজকের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প বৈধব্য যোগ। শুনতে থাকুন। বৃষ্টি বাদলার শীতল আবহে আমার কেন জানি না অত্যন্ত ভালো লাগে ইদানিংকালে। মনটা কেমন যেন পুলকিত হয়ে ওঠে। হ্যাঁ, জানি যে বৃষ্টি হলে অনেক অনেক মানুষের অসুবিধা হয়, নিজ নিজ পেশা থেকে অর্থ উপার্জন বন্ধ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির নিয়মে যখন যখন বৃষ্টি হবার তখন তা তো হবেই, নচেত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যে এই বৃষ্টি বাদলার দিনে ঠান্ডা আবহাওয়ায় সময় কাটানোর জন্য আমরা দুই বন্ধু পৌঁছে যাই মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে। সকাল থেকেই কালো অন্ধকার আকাশ থেকে ফোঁটা ফোঁটা টুপটা বৃষ্টি পড়েই চলেছে, যেন থামবার কোনো নামগন্ধ নাই। আমি খোলা জানালার দিকে মুখ করে বসে আছি, একভাবে বাইরের পানে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি কিশোরীর জন্য। নিজের মনেই এসব ভাবতে মশগুল হয়ে পড়েছি। আচমকা এমন সময় বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো কড়া ঘাতের শব্দ। দরজার কাঠের ওপর একটানা খটখট শব্দ করে চলেছে সেই ব্যক্তি। এমন অসময়ে কে যে আসতে পারে তা তো আমি ভালোভাবেই জানি, তবুও প্রশ্নটা করেই ফেললাম, কে? অপর প্রান্ত হতে এবার উত্তর ভেসে এলো, আরে ভাই দৌড় খোলো, আমি কিশোরী। মুখ ভরা হাসি নিয়ে আমি উঠে গিয়ে দরজার আগল খুলে দিতেই দেখলাম চৌকাঠ গোড়ায় চুপচাপ ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে আছে কিশোরী। গায়ে ফতুয়াখানা ভিজে গেছে চুপচুপে ভাবে, তার মাথা থেকে টপ টপ করে জল পড়ছে চুঁইয়ে। ধুতিখানার অবস্থা নব্য চ। কিশোরীকে দেখে ভারী মায়া হলো আমার, করুণা জাগলো অন্তরে। আমি দ্রুততার সঙ্গে বললাম, কি হে ভাইয়া, এই সঙ্গে করে ছাতা নিয়ে বের হওনি কেন? আমার প্রশ্ন শুনে সে এবার ফ্যাকাশে মুখে নিরস কণ্ঠে জবাব দিল, আর বলো না ভাই, তন্ন তন্ন করে খুঁজলাম কতক্ষণ ধরে, কিন্তু ছাতাটা যে ঠিক কোথায় রেখেছি তা কিছুতেই স্মরণ এলো না। অগত্যা তাড়াতাড়ি বাধ্য হয়ে দেরি হয়ে যাচ্ছে দেখে বিনা ছাতাতেই ভিজে ভিজে আসতে হলো। সে কি গো, এ আবার কি কথা? এসো এসো, দ্রুত ঘরে এসো দেখি। এনো, এই গামছাখানা দিয়ে ভালোভাবে মাথাটা মুছো আগে, হ্যাঁ? তারপর ধুতি ভতুয়া সব খোলো, আমি আমার জিনিসপত্র তোমায় দিচ্ছি বরং। তা পরো, ভিজে বস্ত্র গায়ে রাখলে ঠান্ডা লেগে যাবে, যে তখন আর এক কাণ্ড হবে। আমার কথা শুনে কিশোরী ঢুকে এলো ঘরের ভিতর, কিন্তু সামান্য আপত্তি করে সে বলল, আরে ভাই, এসব কিছুর দরকার নাই, এক্ষুনি পরনের সব কিছু শুকিয়ে যাবে। কিশোরীর এই কথা শুনে আমি ভয়ানক রকমের রেগে গেলাম। তার দিকে বড় বড় করে চোখ বাঁকিয়ে বললাম, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি কেবল শুধু তাই করো। আমার কথায় বা বলা ভালো ধমকানিতে কাজ হলো যথাযথ। কিশোরী এবার বাধ্য ছেলের মতন বিনা বাক্য ব্যয়ে গামছা দিয়ে মাথা, হাত, পা, মুখ মুছে ভিজে জামা কাপড় খুলে ফেলল। তারপর আমার দেওয়া শুকনো বস্ত্রগুলো গায়ে চড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আমি খাপ খুলে তার মধ্য থেকে একটা সিগারেট বাড়িয়ে দিলাম। কিশোরীর দিকে আর একটা নিলাম নিজে। সিগারেটে আগুন ধরিয়ে হুস হুস টান দিতে লাগলাম আমরা। কিশোরী দেখলাম কেমন যেন উসকুস করছে। সে যেন কিছু একটা বলতে চায় আমাকে, কিন্তু বলে উঠতে পারছে না হয়তো। তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, কি হয়েছে ভাই, কিছু বলবে কি? এত বিচলিত দেখাচ্ছে কেন তোমায়? ভায়া, আমি বলছিলাম যে এমন বৃষ্টি ভেজা মেঘলা দিনে
এভাবে বাড়িতে বসে না থেকে বরং একটিবার ঠাকুরমশাইয়ের বাড়ি অর্থাৎ মটলেনের উদ্দেশ্যে হাঁটা লাগালেই তো অত্যন্ত ভালো হয়। আমার কথাটা ভেবে দেখো, ঠাকুরমশাইয়ের মুখ থেকে একটা গল্পও শোনা হয়ে যাবে। আমি আর থাকতে না পেরে হাসতে হাসতে বললাম, ও এই কথা। আর আমি ভাবলাম কি না কি বলবে হয়তো। হ্যাঁ যাবো তো, অবশ্যই যাব। যাবে যখন, তখন আর তাহলে অযথা বিলম্ব করে কাজ নাই। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, তারপর তুমি আর আমি মিলে রওনা দেব ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বহুদিন সেদিকে যাওয়া হয় না, বড্ড মন টানছে মটলেনের প্রতি। কিশোরীর কথা মতোই কাজ করলাম আমি। চটজলদি প্রস্তুত হয়ে দুখানা ছাতা বের করে তা মেলে ধরলাম মাথার উপর। তারপর বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা দুজনে হাঁটা লাগালাম। পথঘাট প্রায় শুনশান, জনমানবহীন। একটানা অবিরত বর্ষণের কারণে মানুষজন তো বহু দূরের কথা, সামান্য কোনো পশু পাখিও বের হয়নি নিজেদের বাসা ছেড়ে। আমি আর কিশোরী পাঁচ মাথার মোড়ের ঠিক সামনের ছোট্ট মতো দোকানটা থেকে ঠাকুর মশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনলাম। পাসিং শো ছাড়া গল্পের আসর যে একেবারেই জমানো যাবে না তা আমরা বিলক্ষণ জানি। এই সিগারেটটি ঠাকুর মশাইয়ের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের। তিনি আমাদের তার অতীত জীবনে ঘটা নানান ভয়ানক দুর্দান্ত সব ঘটনার কথা বলেন। জানি না তার কতখানি সত্যি কতখানি মিথ্যা, সে প্রশ্নে যেতেও চাই না। আমরা শুধু কেবলমাত্র অত সুন্দর সুন্দর গল্পগুলো শোনানোর জন্য দক্ষিণাস্বরূপ সামান্য একটি করে সিগারেটের প্যাকেট দিয়ে থাকি আনন্দের সঙ্গে। তারানাথ তান্ত্রিক সিগারেট নিতে মুখে সামান্য একটু আপত্তি করলেও অন্তরে যে ভারী আনন্দিত হন তা আমরা বেশ বুঝতে পারি। আরে আরে, এসেছো তোমরা? তা বেশ, বলি বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, তাড়াতাড়ি দাওয়ায় উঠে এসো দেখি, যা মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারানাথ তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হতেই তিনি আমাদের যথেষ্ট আপ্যায়নের সঙ্গে সাদর আহ্বান জানালেন। আমি আর কিশোরী কাল বিলম্ব না করে তাড়াতাড়ি দাওয়ায় উঠে পড়লাম। বৃষ্টির বেগ যেন আরও বেশ কিছুটা বাড়ল এক ধাক্কায়। উত্তরের সনসনে শীতল বাতাসে গায়ে কাঁটা দিয়ে উঠল আমাদের। তারানাথ তান্ত্রিক একখানা শুকনো গামছা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, এইটা দিয়ে তাড়াতাড়ি গা হাত পাটা মুছে ফেলো দেখি, নাহলে যে ঠান্ডা লেগে যাবে হে। আমি তারানাথ তান্ত্রিকের হাত থেকে গামছাখানি নিয়ে মাথার ভিজে চুল মুছতে লাগলাম। তারানাথ তান্ত্রিক তার কন্যা চারির উদ্দেশ্যে উচ্চস্বরে হাঁক ছেড়ে বললেন, চারি, মা চারি, কাকা বাবুরা এসেছেন, ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো তো মা। তারানাথ তান্ত্রিকের কথা চারির কানে যেতেই সে রন্ধনশালার ভেতর থেকে বলল, আচ্ছা বাবা মশাই, আপনারা বরং বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। আমি আর কিশোরী এবার তক্তপোষের উপর দিয়ে উঠে বসলাম। তারানাথ তান্ত্রিক একখানি বহু প্রাচীন পুঁথির নিয়ে একটু নাড়াচাড়া করছিলেন। পুঁথির খয়রেটে পাতা থেকে চোখ সরিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, তা বলো, আজ ঠিক কী ধরনের কাহিনী শুনতে তোমাদের মন চাইছে? হ্যাঁ, তারানাথ তান্ত্রিক নিজে থেকে গল্প শোনানোর কথা বলছেন এটা যেন আমি বিশ্বাস করে উঠতেই পারছিলাম না প্রথমে। তারপর তিনি যখন পুনরায় দ্বিতীয়বার একই কথা ফের আরেকটি বার বললেন, তখন বিস্ময়ের ঘোর পুরোপুরি কাটিয়ে আমি বললাম, একটা ভয়ের গল্প বলুন ঠাকুরমশাই, বেশ মারাত্মক রকমের ভয়াবহ একটা কাহিনী শোনান দেখি। এমন আবহাওয়া, এমন পরিবেশে এই বৃষ্টি বাদলার দিনে ভয়ের গল্প একেবারে জমে যাবে। আমার এই কথা শুনে তারানাথ তান্ত্রিক যেন একটু ভাবনার মধ্যে তলিয়ে গেলেন। আমি বুঝলাম তিনি তার অতীতের স্মৃতির মহা সমুদ্রে ডুব দিয়েছেন। এক্ষুনি হয়তো উদ্ধার করে আনবেন মহামূল্যবান মণিমুক্তর ন্যায় একটি অতীব সুন্দর লোমহর্ষক কাহিনী। আমার ভাবনায় সঠিক বলে প্রতিপন্ন হলো। মাত্র কিছু সময় বাদেই তারানাথ তান্ত্রিক মুখ খুললেন। আজ তোমাদের যে কাহিনীর কথা শোনাবো বলে মনস্থির করেছি তা আমাদের অতীতের একেবারে প্রথম দিককার ঘটনা। আমরা মানুষেরা সারা জীবনব্যাপী কিছু না কিছু ভুল করে থাকি। ভুল ছাড়া কখনোই আমাদের ওই জীবনচক্র পূর্ণ হয় না। ভুল তো মানুষ মাত্রই করে থাকে, সেটা বড় বিষয় নয়,
বড় কথা হলো কিছু কিছু মারাত্মক ভুল বা অপরাধের শাস্তির মাসুল আমাদের গুনতে হয় নিজেদের চোখের জলের বিনিময়। শোনো তবে, কতুলপুরে সেবার ঠিক কি কি ঘটেছিল যার কারণে আমায় পড়িমড়ি করে ছুটে যেতে হয়েছিল সেথায়? এই কথা বলে তারানাথ তান্ত্রিক একটু চুপ করতেই আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। কিশোরী দ্রুততার সঙ্গে কোমরে জড়ানো ধুতির মধ্য থেকে পাসিং শোয়ের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিলেন তারানাথ তান্ত্রিকের দিকে। সিগারেট দেখে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল ঠাকুর মশাইয়ের। প্যাকেট খুলে একখানা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করলেন তিনি। তারপর মহানন্দের সঙ্গে তৃপ্তি করে লম্বা লম্বা টান দিয়ে ধূমপান করতে লাগলেন। সিগারেট খাওয়া শেষ হলে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের ভাঙা মালায় অবশিষ্ট অংশটুকু গুঁজে ধরলেন তিনি। আমি আর কিশোরী তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম কেবল। হ্যাঁ, তা যা বলছিলাম তোমাদের, সময়টা ছিল গরমের ঠিক প্রথম দিকে। আমি রোয়াকে বসে একটু আধটু শ্যামা সঙ্গীত গাইছি এক মনে নিবিষ্ট চিত্তে। ফুরফুরে শীতল মিঠে বাতাস আমায় যেন আলিঙ্গন করতে চাইছে, অবশ্য সেদিকে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার চেতনা জুড়ে তখন কেবলই সেই সঙ্গীতের মোহচাল বিস্তার লাভ করেছে। গান শেষ হতেই আমি দেখলাম একখানা গরুর গাড়ির ক্রমশ এগিয়ে আসছে আমার বাড়ির দিকে। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। গরুর গাড়িটা এসে থামলো ঠিক আমার বাড়ির সদরের মুখোমুখি। আমি বিস্ময়ের সাথে অবাক চোখে দেখতে লাগলাম ওই গাড়ির ভেতর কে বা কারা রয়েছে। এরপর দেখলাম গরুর গাড়ির ছোঁয়ের ভিতর থেকে বেরিয়ে এলো একদল মহিলা। তারা প্রত্যেকেই বিবাহিতা। সব মিলিয়ে তাও প্রায় জোনা সাতেক রমণী তো এসে উপস্থিত হলো আমার সামনে। মাথা ভরা গোমটা তাদের, হাতে শাখা পলা, পায়ে টকটকে লাল আলতা, সব মিলিয়ে সধবার লক্ষণ দেহ জুড়ে বিরাজমান। আমি এবার তাদের উদ্দেশ্যে বললাম, কারা গো তোমরা? এমনভাবে এখানে হন্তদন্ত হয়ে এলে যে? তাছাড়াও বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলেই মনে হচ্ছে। কোনো কিছু হয়েছে? কাউকে কি খুঁজছো নাকি তোমরা? আমার কথা শুনে এবার সেই রমণীর দলটির মধ্যে সবচেয়ে প্রবীণ যে রমণী ছিল সে এবার নিচু গলায় বলল, নমস্কার বাবা, আমার নাম হৈমন্তী। আমরা সেই বহু দূরের কোতলপুর গ্রাম থেকে এসেছি। এক মহা বিপদ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, সাক্ষাৎ কালসর্পের ন্যায়। আমরা এখানে এসেছি তারানাথ তান্ত্রিকের সন্ধানে। এখানকার কিছু মানুষ আমাদের বলল এই বাড়িটাই নাকি ঠাকুরমশাইয়ের গৃহ। আচ্ছা, আপনি একটা বার দয়া করে তাকে ডেকে দিতে পারবেন? তাহলে ভারী উপকার হতো আমাদের। নমস্কার। আগে আমি তারানাথ চক্রবর্তী ওরফে তারানাথ তান্ত্রিক। বলুন কি বলতে চান? তার আগে আপনারা গৃহের ভেতরে চলুন। আপনাদের দেখে যথেষ্ট ক্লান্ত বলেই মনে হচ্ছে। একটু জল বাতাসা মুখে দিন আগে, তারপর না হয় বাকি সব কথা হবে। আমার এই কথা শুনে হৈমন্তী দেবী সহ সকল রমণীর মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তারা যেন ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমি আসলে তারানাথ চক্রবর্তী। হৈমন্তী দেবী লজ্জিত সুরে বলল, মাফ করবেন ঠাকুরমশাই, আমাদের অজান্তে ভুল করে ফেলেছি। আরে এতে মাপ চাওয়ার কি আছে? আমি তো তাই বুঝতে পারলাম না। অজানা অপরিচিত কোনো ব্যক্তিকে না চেনাটাই তো খুব স্বাভাবিক। চলুন, আপনারা গৃহের অভ্যন্তরে চলুন, তারপর আমি আপনাদের সকল সমস্যার কথা মন দিয়ে শুনব। আমার এই কথার ওপর আর তারা কেউই কোনো কথা বলার সুযোগ পেল না। তাদের নিয়ে আমি গৃহের অভ্যন্তরে এলাম। সকল রমণীগণ বসলো দাওয়ায়। তাদের হাতে বাতাসা ঠান্ডা জলের ঘটি তুলে দিলাম আমি। বাতাসা মুখে দিয়ে কিছুটা করে জল পান করলো প্রত্যেকে। তারপর আমি হৈমন্তী দেবীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা হৈমন্তী দেবী, এবার বলুন আপনি যে কি সমস্যা হয়েছে।
আপনাদের যার কারণে এমন পরিত্রাহীভাবে ছুটে এলেন আমার কাছে। দেখুন, আপনাদের অবস্থা থেকে বেশ বুঝতে পারছি কোনো গুরুতর সমস্যার মধ্যেই পড়েছেন আপনারা সকলে একসাথে, কিন্তু সেই সমস্যাটা আসলে কি? আমার এই কথায় হৈমন্তী দেবী ডাইনে বামে দুপাশে মাথা নেড়ে বললেন, না 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 ঠাকুর মশাই, এভাবে এত তাড়াতাড়ি বলা যাবে না। হাতে বেশ অনেকটা সময় নিয়ে আপনাকে বুঝিয়ে বলতে হবে সবটা। একমাত্র তাহলেই গোটা বিষয়টা বুঝতে পারবেন আপনি। তবে এটুকু শুনে রাখুন, সব দোষ আমাদের। যা ঘটেছে বর্তমানে তার জন্য কেবলমাত্র আমরাই দায়ী। তবে আমরা আমাদের নিজেদের করা অপরাধ বুঝতে পেরেছি, কিন্তু আমাদের অপরাধের শাস্তি পেতে হচ্ছে আমাদের সকল কোতলপুরে বসবাসকারী রমণীগণদের স্বামীদের। তারা তো নির্দোষ, তবে তারা কেন শাস্তি পাচ্ছে? আপনাকে সবটা খুলে বলবো, হাতে মোটে সময় নেই। আপনি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে কোতলপুর। গাড়িতে বসে যাত্রাপথে আমি সব ঘটনার কথা আগা গোড়া খুলে বলবো আপনাকে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন ঠাকুরমশাই। সন্ধ্যা নামার আগে যেভাবেই হোক আপনাকে নিয়ে কোতলপুরে ফিরতেই হবে, নাহলে যে আজ রাতেও কারোর না কারোর প্রাণ চলে যাবে। হৈমন্তী দেবীর মাথায় থাকা ঘুমটার আচ্ছাদনের ফাঁক থেকে দেখা গেল তার মুখখানি। আমি দেখলাম মারাত্মক ভয়ে অলিখিত কাগজের ন্যায় সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে সেই মুখমণ্ডল। আর দেরি করলাম না, আমি চট জলদি ঝোলার ভেতরে ভরে নিলাম আমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র। তারপর তাদের সাথে গরুর গাড়িতে উঠে বসলাম দুগ্গা দুগ্গা বলে। আমরা প্রত্যেকে উঠে বসতেই গরুর গাড়ির চালক গরুর পিঠে হালকা চাপড় মেরে তার সাথে এগিয়ে গেল। এই গ্রাম ও গ্রামকে পেছনে ফেলে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে যেতে লাগলো কোতুলপুরের পানে। বেশ কিছুটা রাস্তা আসার পর আমি হৈমন্তী দেবীর দিকে মুখ করে তার উদ্দেশ্যে বললাম, হৈমন্তী দেবী, এবার বলুন আপনাদের সমস্যার কথা। কোনো কিছু না লুকিয়ে, এতটুকু গোপন না করে সবটা খোলসা করে আমায় বলুন দেখি। মনে রাখবেন, কোনো কিছু লুকোলে আমি কিন্তু প্রকৃত সমস্যার সঠিকভাবে সমাধান আমি করতে পারবো না। না না ঠাকুরমশাই, আপনাকে এতটুকু মিথ্যে কথা বলবো না আমি, সে দৃষ্টতা আমার নেই। তবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যা ঘটেছে তার জন্য সম্পূর্ণ আমরা দায়ী। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, কেবলমাত্র আমরাই দায়ী। হৈমন্তী দেবী সহ বাকি সকল রমণীর থমথমে মুখ দেখে আমার এই ধারণা পরিষ্কার হলো যে তারা বর্তমানে অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে। অতীতে নিশ্চয় এমন কোনো কাজ তারা ভুলবশত করেছে যার শাস্তি তাদের পেতে হচ্ছে, এবং খুব সম্ভবত সেই শাস্তির হাত থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা সকলে একত্রিত হয়ে ছুটে এসেছে আমার কাছে। সে যাই হোক, হৈমন্তী দেবী এবার বলতে শুরু করলেন অতীতের সেই ঘটনাখানা। ঠাকুরমশাই, এই ঘটনা আজ থেকে বিগত কয়েক মাস আগের। আমাদের গ্রাম অর্থাৎ কোতলপুরে পদ্মরাজ নামের এক যুবক ছিল। ছোটবেলায় সে তার বাবা মাকে হারায়। তিনকুলে তার আপন বলতে কেউ ছিল না। সহায় সম্বল বলতে তার ছিল কেবলমাত্র সামান্য কয়েকটা ওই 6টার মতো জমি আর একখানি মাটির কুঁড়ে ঘর। দেখতে দেখতে ছোট্ট পদ্মরাজ বড় হয়ে উঠল। তারপর এক সময় সে বিবাহ করে নিয়ে এলো জয়াকে নিজের গৃহে। জয়াও অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। তার বাপের বাড়ি ছিল কোতলপুর থেকে বহু বহু দূরে। মিথ্যে কথা বলবো না ঠাকুরমশাই, জয়া রূপে যেমন ছিল সাক্ষাৎ মা লক্ষ্মী, ঠিক গুণেও ছিল তেমনই মা সরস্বতী। মেয়েটার রান্নার হাত ছিল অতীব খাসা। তার গায়ের রং ছিল কাঁচা হলুদ বাটার মতো। মাথা ভরা কোচকানো চুলের ঢাল পিঠ ছাপিয়ে নেমে গিয়েছিল নিম্নভাগে। টকটকে এক মাথা লাল সিঁদুর, তাতে শাখা পলা নোয়া, পায়ে তরল আলতা। সব মিলিয়ে সধবা জয়াকে সাক্ষাৎ যেন মা জগৎ গৌরী বলে মনে হতো। তার পায়ের নুপুরের রিনিঝিনি সুর মাতিয়ে রাখত গোটা তল্লাট। জয়া যেন একটা দুরন্ত বাতাসের ন্যায় ছিল। কি যে ছিল তার সেই হাসি খুশি মুখখানা, কি বলবো ঠাকুরমশাই।
পদ্মরাজ অতীব ভাগ্যবান ছেলে ছিল, নিঃসন্দেহে সে কথা বলতেই হবে। তা না হলে রূপে লক্ষ্মী প্রতিমার মতো অমনধারা বউ পেত কোনোদিন? পদ্মরাজের কপাল সত্যিই বড় ভালো ছিল যে জয়াকে বিয়ে করে আনার পর থেকে ছোট্ট ব্যবসার লাভের মুখ দেখল। যতদিন যেতে লাগলো ততই বিপুল পরিমাণে ঐশ্বর্য প্রাপ্তি ঘটতে লাগলো। বেশ সুখে শান্তিতে সংসার করছিল পদ্মরাজ আর জয়া। কিন্তু হায়রে, ঈশ্বর বুঝি ওদের জন্য বেশি দিনের সুখ বরাদ্দ করেনি। এরপরেই ঘটল সেই অঘটন। এত দূর অব্দি বলে হৈমন্তী দেবী এবার একটু থামলেন। একটা শুকনো ঢোক গিললেন তিনি। তার গলার গলগণ্ডটা দুবার ওঠা নামা করলো সামান্য। আমি বুঝলাম তার কণ্ঠ শুকিয়ে এসেছে পুরোপুরিভাবে। একটুখানি সময় পর নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি পুনরায় বলতে শুরু করলেন। কি সেই অঘটন ঘটল জানেন ঠাকুর মশাই? আমি হাতে হাত চেপে নিজেকে মনে মনে প্রস্তুত করলাম ভয়ানক কিছু শোনার জন্য। তারপর মুখে বললাম, কি অঘটন ঘটল হৈমন্তী দেবী? পদ্মরাজ আর জয়ার সুখের সংসার? কোথাও কিছু নাই, সব একেবারে ঠিকঠাকই ছিল। আচমকা মাত্র 3 দিনের ধুম জ্বরে পুরোপুরিভাবে শয্যাশায়ী হয়ে পড়ল পদ্মরাজ। ধীরে ধীরে নাওয়া খাওয়া সব কিছু ত্যাগ করলো। তার ওই অবস্থা দেখে জয়া তো একেবারে সে কান্নায় পেটে পড়লো। সে বারে বারে আমাদের কাছে আসতে লাগলো আর বলতে থাকলো, জেঠিমা, জেঠিমা বলো না, ও ও ঠিক হয়ে যাবে তো? আবার আবার আগের মতন সুস্থ সুস্থ স্বাভাবিক হয়ে যাবে তো? কি গো, চুপ করে আছে কেন? বলো না তোমরা। অসহায় মেয়েটার এসব কথার কোনো উত্তর দিতে পারতাম না জানেন, কারণ মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ ছিল না খুব একটা। আমরা নিজের চোখে দেখেছিলাম পদ্মরাজের শরীর ঠিক কতটা ভেঙে পড়েছিল। বিছানার সাথে সুস্থ সবল তরতাজা ছেলেটা যেন মিলে মিশে একেবারে একাকার হয়ে গিয়েছিল। এক একবার তো ছেলেটাকে দেখতে গিয়ে আমাদের এই বুকটা কেঁপে উঠত। খুব সাবধানে জয়ার চোখের আড়ালে হাতের আঙুলখানা ওর নাকের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতাম পদ্মরাজের শরীরে প্রাণটুকু রয়েছে নাকি নিষ্প্রাণ অবস্থায় শুয়ে আছে কেবল মৃতদেহখানি। কি বলবো ঠাকুর মশাই, এরূপ করুণ দৃশ্য দু চোখে সহ্য হচ্ছিল না। বড় কঠিন, আমি জানি না কার কুনজর পড়লো ওদের দুজনের সুখের সংসারে, যার কারণে সদ্য বিবাহিত নব দম্পতির জীবনেও অমনধারা দুর্বিষহ হয়ে উঠল। অনেকক্ষণ যাবৎ একটানা গল্প বলার পর তারানাথ তান্ত্রিক এবার সাময়িক সময়ের জন্য কিছুটা বিরতি নিলেন। এদিকে আমার আর কিশোরীর উত্তেজনার মাত্রা তখন তুঙ্গে উঠেছে। পদ্মরাজের যে আসলে ঠিক কি হলো তা জানার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি আমরা উভয়। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তারানাথ তান্ত্রিকও হয়তো বুঝলেন যে আমাদের অবস্থা ঠিক কিরূপ, সেই কারণেই তিনি পুনরায় চটজলদি তার গল্প বলা শুরু করলেন। পরবর্তী ঘটনা আবার বলতে লাগলেন হৈমন্তী দেবী। শোনো তবে কি কথা। বুঝলেন ঠাকুর মশাই, আমরা যা ভেবেছিলাম ঠিক তাই ঘটল। চতুর্থ দিন কোনো রকমে কাটিয়ে পঞ্চম দিবসে প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গেল পদ্মরাজের। জয়া সেই বুক ফাটা কান্না আর হাহাকার যেন গ্রাস করলো গোটা তল্লাটটাকে। একটা শোকের কালো ছায়া যেন ধীরে ধীরে নেমে এলো সমগ্র কোতলপুর জুড়ে। গ্রামের পুরুষের দল কোমরে গামছা বেঁধে পদ্মরাজের মরদেহ সৎকারের জন্য এসে উপস্থিত হলো কুটিরের সামনে। কিন্তু জয়া তো কিছুতেই নিজের স্বামীকে কাজ ছাড়া করবে না। জয়াকে কোনো রকমে আটকে রাখলাম আমরা। বারে বারে সে অচৈতন্য হয়ে পড়ল। সন্ধ্যার আলো নিভে যখন কালো হয়ে এলো, চারপাশ তখন সব যাত্রীর দল হরিনাম সংকীর্তনের সাথে ফিরে এলো শ্মশান ছেড়ে। শ্মশানের বুকে ধিক ধিক করে জ্বলতে থাকলো চিতা, রাতকোড়া, চেলা কাঠ আর অল্প স্বল্প কিছু ধোঁয়া, যেন বহির্ভূত হয়ে ক্রমশ মিলিয়ে গেল গগন মাঝে। আমরা ততক্ষণে জয়ার শরীর থেকে সদবার সকল লক্ষণ মুছে ফেলতে শুরু করেছি নিপুণ হাতে। পুকুর ঘাটে তাকে নিয়ে গিয়ে মাথার টকটকে সিঁদুর ঘষে মেজে তুলে দেওয়া হলো। শালের ঘাটে নড়া দিয়ে ঠুকে ঠুকে শাখা পলা যা ছিল সব ভেঙে ফেলা হলো। তার পায়ের আলতা ধুয়ে গেল পুকুরের টলটলে জলে। পিঠ ছাপানো এক রাশ কালো কুচকুচে চুল কেটে ছেটে ফেলে দেওয়া হলো ছোট ছোট করে। তার চোখের কাজল, কপালের সিঁদুরের লালচে বড় টিপ লেপটে গেল। জয়ার দিকে তাকানো যাচ্ছিল না মোটে।
মেয়েটার অমন ধারা হাসি খুশি মুখখানা যে এত থমথমে হয়ে উঠতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। যেই জয়াকে দেখে একদিন মা জগৎ গৌরী বলে মনে হচ্ছিল, সেই জয়াকে দেখেই যেন মনে হলো সে যেন মা জগৎ গৌরীর অপর আরেক রূপ, মা ধূমাবতীতে পরিণত হয়েছে। এরপর নেমে এলো মেয়েটার উপর নানান মানসিক অত্যাচার। তার ললাটের লিখনের জন্য দায়ী করলো তাকে অনেক গ্রাম্য নারী। এমন অসময়ে অকালে তার কপালে বৈধব্যযোগ নেমে আসার কারণে পাড়াপড়শির যত মহিলাগণ ছিল সবাই বলল যে সে নাকি অলক্ষী। পদ্মরাজ তো স্বাভাবিক একটা ছেলে ছিল, তার শরীরে এতটুকু রোগ নাড়ার কোনো বালাই ছিল না। কোনোদিন হঠাৎ করে এই মেয়েকে বিয়ে করে আনার পরেই মাত্র কিছুদিনের মধ্যেই তার এমন ধারা শরীর ভেঙে পড়লো, আর মাত্র 4 দিনের জ্বরে ভুগেই মরে গেল ছেলেটা। এই সবই হয়েছে একমাত্র জয়ার জন্য। সে আসলে এক ডাইনি দানবী। সে নিজের স্বামীকে গিলে খেয়েছে, এরকম আরো নানান কথা আড়ালে সামনে শোনানো হলো মেয়েটাকে। দীর্ঘদিন ধরে এইভাবে নানান কথাবার্তা চলতেই থাকলো। একসময় খুব স্বাভাবিকভাবে মেয়েটার সকল দৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একদিন রাতের আধারে তাদের কুটিরের মধ্যেই স্বামীর একখানি তৈলচিত্র বুকে ধরে বিষ পান করে মৃত্যুবরণ করলো। হৈমন্তী দেবীর বুক ঠেলে আবার একটা দীর্ঘশ্বাস উঠে এলো, যেন আমার মনটাও ভীষণ রকম খারাপ হয়ে গিয়েছে জয়া আর পদ্মরাজের ওই কাহিনী শুনে। আমি এবার বললাম, এত দূর অবধি তো না হয় বুঝলাম, কিন্তু হৈমন্তী দেবী এবার বলুন তো যে ঠিক কী সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের ওই কোতুলপুর জুড়ে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, জয়ার অতৃপ্ত আত্মা ফিরে এসেছে তার সাথে হওয়া যাবতীয় অন্যায়ের বদলা নিতে। তার স্বামীর অমন অকাল পতনের তার তো কোনো দোষ ছিল না, অথচ তা সত্ত্বেও সমগ্র গ্রামের অধিকাংশ মহিলাই তাকে দোষারোপ করেছিল বৃথা। হাজার রকমের কটু কথা শুনিয়ে মানসিকভাবে তাকে ধ্বংস করে দিয়েছিল আগাগোড়া, যার কারণে মৃত্যুর পথ বেছে নিতে সে বাধ্য হয়েছিল। এইসবের প্রতিশোধ দিতে চায় জয়ের বিদ্রোহী আত্মা, আর তার জন্য প্রতি রাতে সে কোতলপুরের বিভিন্ন পুরুষকে নানাভাবে মেরে ফেলে। একাধিক নারীর কপালে বৈধব্য যোগ ঘটাচ্ছে। এ সময় বিধবা হবার যে কি জ্বালা, কি নিদারুণ কষ্ট, স্বামীর মৃত্যুতে যে ঠিক কতখানি শোক নেমে আসে তা হাড়ে হাড়ে টের পাওয়ানোর জন্যই এমন ধারা কাজ করতে উদ্যত হয়েছে সে। গোটা কোতলপুরের সকল মহিলাগণ বুঝতে পেরেছে তাদের নিজেদের করা অপরাধ। তারা সত্যিই উপলব্ধি করেছে তখন জয়ার পাশে না দাঁড়িয়ে তাকে শত শত মিথ্যে অপবাদ দেওয়া তাদের মোটেও উচিত হয়নি গো। মানুষ মাত্রই তো ভুল করে ঠাকুরমশাই, সেই ভুল তারা স্বীকারও করেছে নিজ মুখে। কিন্তু জয়ার আত্মা তা সত্ত্বেও প্রতি রাতে কোতলপুরের বিভিন্ন পুরুষকে নানাভাবে হত্যা করে চলেছে। সে কারণেই আমরা মহিলারা এই বিপদ থেকে পরিত্রাণের জন্য আর কোনো পথ খুঁজে না পেয়ে ছুটে এসেছি এই আপনার কাছে। আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, দয়া করে কিছু একটা করুন, আমাদের স্মৃতির সিঁদুর রক্ষা করুন আপনি। এতক্ষণে গোটা বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম আমি। সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগলো জয়ার কথা ভেবে। আরে মেয়েটার এক্ষেত্রে কোনো দোষই ছিল না, সে সম্পূর্ণ নিরাপদ নির্দোষ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিছু অজ্ঞ মূর্খ মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কারের পাল্লায় পড়ে তারা একেবারে আত্মবলিদান দিতে হয়েছে। সেটা সত্যি হতাশজনক একটি বিষয়। হৈমন্তী দেবীর দিকে তাকিয়ে আমি দেখলাম তিনিও অপরাধ বোধে ভুগছেন। নত শিরে নিচের দিকে তাকিয়ে বসে আছেন কেবল, কারো মুখে কোনো শব্দই নেই। গরুর গাড়ি কেবল এগিয়ে চলেছে হেলে দুলে মন্তর গতিতে। কোতুলপুরে গিয়ে আমাদের গাড়ি যখন থামলো তখন বেলা প্রায় ফুরিয়ে এসেছে। সূর্যদেব তার সমস্ত তেজ সারাদিন যাবৎ একেবারে বিলিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বিশ্রামের উদ্দেশ্যে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। একটা উদাসী বাতাস যেন চক্রাকারে পাক খাচ্ছে কোতুলপুরের ধরিত্রী জুড়ে। সেই বাতাসের সাথে সন্ধ্যা মালতী আর করবী ফুলের গন্ধ বাতাসে ভরে গিয়েছে একেবারে। সেই মিষ্টি সুবাস বিলীন হয়ে একটা উৎকট বটকা বাজে গন্ধের মায়াবী চাদর যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো আমার মুখমণ্ড। দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এই গন্ধ আমি খুব ভালোভাবে চিনি। এই গন্ধ কোনো তীব্র অশুভ শক্তির, এই গন্ধ কোনো অপশক্তির। আমি বুঝলাম কোতুলপুরে সত্যিই কোনো এক বিদেহী আত্মা বসবাস করতে শুরু করেছে, আর সেই আত্মা যে
কার তা আমি খানিক মুহূর্তে আগেই জানতে পেরেছি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই চলুন, আমার গৃহ এই কাছেই। আপনি বরং আজকের রাতটা আমার বাড়িতেই থাকবেন। কথাগুলো বললেন হৈমন্তী দেবী। গরুর গাড়ি থেকে পোটলা পুটলি ঝোলা নামিয়ে আমি হৈমন্তী দেবীর সাথে হাঁটতে শুরু করলাম। তিনি আমায় পথ দেখিয়ে নিয়ে গেলেন, আমি তাকে অনুসরণ করলাম, আর বাকি রমণীগণ যে যার মতন বাসায় ফিরে গেল সন্ধ্যা নামার আগে ভাগে। একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম, পথঘাট একেবারে শুনশান, জনমানবহীন, কোথাও কোনো মানুষ নেই। গল্পের আসর আড্ডার ঠিক একেবারে হা হা করছে ধুধু মরুভূমির মতো। পথে কেবলমাত্র আমরা দুটি প্রাণীর ছাড়া যেন আর কোনো জীবন্ত প্রাণী নেই। সময় এখানে থমকে গিয়েছে পুরোপুরিভাবে। আবার বুকের মধ্যে একটা তোলপাড় শুরু হলো। আমি বুঝলাম আজকের রাতটা মোটেই ভালো নয়। আজকে রাতে নির্ঘাত কোনো অঘটন ঘটবে। কিন্তু ঠিক যে কি অঘটন ঘটবে তা আমি বুঝে উঠতে পারলাম না। দুটো চোখ বন্ধ করে পরমেশ্বরকে স্মরণ করলাম। সকল বিপদ থেকে তিনিই পারেন কেবলমাত্র আমাদের উদ্ধার করতে। সামান্য কিছুটা অন্ন মুখে তুলে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। আমার পাশের কক্ষে শুয়ে পড়লেন হৈমন্তী দেবী এবং তার স্বামী। সারাদিনের যাত্রার ধকলে বিছানায় গা গড়িয়ে দিতেই কখন যেন আমার দু চোখ জুড়ে ঘুমের চাদর নেমে এলো। নিজের অজান্তেই একদম অসময়ে অকাতরে ঘুমিয়ে পড়লাম আমি। তোর মাথার ওই লাল টকটকে সিঁদুরটা আমায় দিয়ে দে, আমায় দিয়ে দিতে বলছি। তোর হাতের শাখা পলা নোড়া দিয়ে ঠুকে ঠুকে ভাঙতে হবে, তাহলেই তোরা বুঝতে পারবি বিধবা হওয়ার কি অসীম কষ্ট, কি অপরিসীম দুঃখ, কি বুক ভরা হাহাকার গ্রাস করে এক অসহায় রমণীর মনকে। তোর স্বামীকে আজ আমি মেরেই ফেলবো। একে একে এই কোতলপুর হয়ে উঠবে বিধবার গাঁ। কোনো সধবা থাকবে না এখানে। সকল রমণীকে আমি ধীরে ধীরে করে তুলবো বিধবা। তাদের কপালে বৈধব্য যোগ নেমে এলে তখন তারা বুঝবে আমার অবস্থা ঠিক সেরকম হয়েছিল। আমি রাঙাবো জয়া, আমার কপালের রক্তিম সিঁদুরে আমার সৌন্দর্য শত গুণ বৃদ্ধি পেত। কিন্তু ঈশ্বরের তা সইল না মোটে বেশি দিন। এটা আমার কি দোষ ছিল? কারোর আয়ু কমানো বা বাড়ানো তো আর আমাদের হাতে নাই। তোরা সেসব বুঝিসনি, তাই তোদের স্বামীদের মরতে হবে, হবেই হবে। আচমকা ঘুমটা ভেঙে যেতেই থতমত খেয়ে উঠে বসলেন হৈমন্তী দেবী। খাটের একেবারে মাথা বরাবর যে ছোট্ট তোপাল্লার জানালাটা রয়েছে, শোয়ার সময় সেটি তিনি নিজের হাতে ভালোভাবে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত সেটা খুলে গিয়েছে, আর তাতেই কিছুটা ফাঁক হয়েছে জানালার পাল্লা। আর সেই আংশিক ফাঁকের মধ্যে দিয়ে বাইরে থেকে ঘরের অন্দরে ঢুকে এসেছে দুখানি বিশাল বিশাল সাদা লিকলিকে সরু হাড়ের হাত। হাড়ের হাত দুটির অগ্রভাগে রয়েছে কয়েক গাছা চুড়ি, আর হাতের আঙুলে বিশাল বিশাল নখ উপস্থিত। এইরূপ ভয়ালো ভয়ঙ্কর দৃশ্য দেখে হৈমন্তী দেবীর চক্ষু একেবারে ছানা বড়া হয়ে গিয়েছে। তিনি এতক্ষণে লক্ষ্য করলেন সেই হাড়ের হাত দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তার স্বামীর ঘুমন্ত শরীরটার দিকে, আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। নিজের দুই চোখ বন্ধ করে একটা বিকট চিৎকার করে উঠলেন হৈমন্তী দেবী। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, আপনি কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটিবার ঘরের বাইরে আসুন। দেখে যান আমার কি সর্বনাশ হতে যাচ্ছে। জয়ের অশরীরী আত্মা আজ আমার গৃহে এসে হাজির হয়েছে আমার স্বামীর প্রাণ নিতে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আসুন দয়া করে। নাহলে যে আমি সর্বশান্ত সর্বহারা হয়ে যাবো, একবারে নিঃস্ব হয়ে পড়বো ঠাকুরমশাই। হৈমন্তী দেবীর বলা কথাগুলো ঘুমন্ত অবস্থায় আমার কানে আসতেই ছ্যাঁত করে ঘুমটা ভেঙে গেল আমার। তড়াক করে একটা প্রকাণ্ড লাফ দিয়ে বিছানা ছেড়ে নেমে বিদ্যুৎ বেগে ছুটে গেলাম পাশের ঘরের দিকে। ভেজানো দরজায় দড়াম শব্দে প্রকাণ্ড এক লাথি কষিয়ে এক প্রকার হুমড়ি খেয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়লাম আমি। আর ঠিক তারপর যা আমার দৃষ্টিগোচর হলো তাতে আমার পা থেকে মাথা অবধি যাবতীয় লোমকূপ সব খাড়া হয়ে গেল।
ওটা গা শিরশির করে উঠল যেন এক বিচিত্র অনুভূতিতে। এতক্ষণ ধরে কাহিনী শোনানোর পর একটু বিরতি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ল তারানাথ তান্ত্রিকের। তিনি পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে কিছুটা জল খেলেন। তারপর বুকে হাত রেখে একটা জোরালো শব্দে ঢেকুর তুলে বললেন, বড় তৃপ্তি হলো অন্তর, কিছুটা শান্তি বোধ করলাম যেন। আরে আর বলো না, গতকালকে খাওয়া দাওয়াটা বেশ জোরালো হয়ে গিয়েছিল, তাতেই যা হবার। তাই বদহজম হয়েছে এই বুড়ো বয়সে। এই রুগ্ন পেটে কি আর কত ভালো মন্দ একদিনে একসাথে সহ্য হয় গো? হয় না। এই কথা বলে তারানাথ তান্ত্রিক নিজের মনে একটু হেসে উঠলেন। আমার আর কিশোরীর অবস্থা তখন সত্যি বেশ খারাপ, হতাশাজনক। আমাদের উত্তেজনা যেন ধীরে ধীরে গ্রাস করছিল আমাদেরকে। পরবর্তী ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলাম আমরা দুই বন্ধু। আমাদের সেই কামনা বুঝতে পারলেন বোধহয় তারানাথ তান্ত্রিক, তাই তিনি বলে উঠলেন, হৈমন্তী দেবীর কক্ষের ভিতর প্রবেশ করে আমি দেখলাম বিছানার মধ্যে এক কোণে জড়সড় হয়ে বসে আছেন হৈমন্তী দেবী এবং তার স্বামী। তাদের অবস্থা আত্মারাম খাঁচা ছাড়ার মতো। হৈমন্তী দেবী রীতিমতন কেঁদেই ফেলেছেন, আর তার স্বামী ঠকঠক করে কাঁপছেন মরণ ভয়। অন্ধকারে ঢেকে থাকা জানালার অপর প্রান্তে দৃষ্টি গেল আমার। আমি দেখলাম একটা নরকঙ্কাল দাঁড়িয়ে আছে সেখানে। মরার মাথার খুলিতে জড়ানো আছে ছোট্ট করে ছাটা কিছু কালো পোড়া চুল। সাদা কোরটি ঠিক মাঝখানে একটা গোল সিঁদুরের টিপ যেন লেপটে দেওয়া হয়েছে কঠিন হাতে। তার সরু লিকলিকে দুই হাত যেন নিষ্পিস করছে মারাত্মক জিঘাংসায়। পরনে জড়ানো আছে কেবলমাত্র একটি সাদা থান। চোখ বলে কিছুই নাই, শুধুই দুটি বৃহৎ গর্ত রয়েছে যেখানে নখের জায়গাটা ঈষৎ কালো হয়ে আছে, আর কোমল ঠোঁটের বদলে বেরিয়ে আছে উপর নিচ দুই সারি ছকছকে সাদা দন্তরাশি। আমার বুঝতে বাকি রইল না যে এই হলো সেই জয়ার বিদেহী আত্মা। আমি এবার আঙুল উঁচিয়ে ধরলাম জানালার বাইরে, উচ্চকণ্ঠে বললাম, জয়া, আমি বেশ বুঝতে পারছি তোমার সাথে যা হয়েছে তা মারাত্মক অন্যায়। এক নিদারুণ অপরাধের শিকার হয়েছ তুমি, কিন্তু এই বলে প্রতিহিংসাবশত এই সব নিরীহ মানুষগুলির প্রাণ তুমি নাশ করতে পারো না। তুমি যেটা করছো সেটাও কিন্তু এক প্রকার মহা অন্যায় অপরাধ। তাই আমি তোমায় সাবধান করছি, সংশোধিত হওয়ার সুযোগ দিচ্ছি। নিজেকে পাল্টে ফেলো পুরোপুরি। এইভাবে এই গ্রামের নিরীহ মানুষদের তুমি হত্যা করা বন্ধ করো। আমার এই কথা শুনে জয়ার অশুভ বিদেহী আত্মা খিলখিল করে হেসে উঠল। অবস্থা বেগতিক বুঝে আমি দু চোখের পাতা বন্ধ করলাম। তারপর মন্ত্র পাঠ করে বাতাসে ফোঁ দিতেই দেখলাম কাজ হলো, বাতাসে অদৃশ্য হয়ে গেল সে। আমি হৈমন্তী দেবীদের সান্ত্বনা দিয়ে বললাম, আর কোনো ভয় নেই হৈমন্তী দেবী, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এবার আজকে রাতের মতন সে আর কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না, সে অবস্থা আমি করে দিয়েছি। কাল সকালে একটিবার যাব আমি জয়া আর পদ্মরাজের বাড়িতে। একমাত্র সেখানে গেলেই আমি পুনরায় জয়ার আত্মার মুখোমুখি হতে পারবো। তার সাথে আমার ভীষণ দরকার, তাকে একান্তে কিছু প্রশ্ন বলার আছে আমার। এরপর এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? মানে সত্যি কি গেলেন জয়া আর পদ্মরাজের সেই কুটিরে? আমার কথায় তারানাথ তান্ত্রিক এবার আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ওমা, তা আবার যাব না সে কি কথা? পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি ঠিকানা জেনে রওনা দিলাম সেই কুটিরের পানে। তবে যাবার আগে ভালোভাবে গাত্র বন্ধন করে দিলাম যাতে একদম কোনো অসুবিধে না হয়। সেই কুটিরের সামনে এসে দাঁড়াতেই আমার বুকটা আবার যেন মোচড় দিয়ে উঠল পুনরায়। ঘরটার চারপাশ একেবারে নিস্তব্ধ, কোথাও এতটুকু বাতাস বইছে না। মাটির দিকে তাকিয়ে দেখলাম মাটির রং এখানে গাঢ় কালো, মাটির বুকে বড় বড় ফাটল ধরেছে। কুটিরের একেবারে ঠিক পেছনে কোনো একটা বিশাল গাছ
মৃত মানুষের মতন তার শুকনো ডালপালা দিগন্তে ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। কেবল এইসবই লক্ষণ যে মহা অশুভ কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে তা আমি বিলক্ষণ বুঝলাম। মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে আমি পা বাড়ালাম সেই বাড়ির দিকে। ঘরের দরজার ছিটকেনিটা বাইরে থেকে লাগানো ছিল। আলতো হাতে তা খুলে দিতেই ভেতর থেকে একটি গোমট গন্ধ যেন আছড়ে পড়ল আমার উপরে। ঘরের ভেতর থেকে ফরফর শব্দে উড়ে এলো কয়েকটা চামচিকি। মাকড়সার ঝুল ঝেড়ে আমি প্রবেশ করলাম কুটিরের অন্তরে। সেথায় প্রবেশ করা মাত্রই আমি টের পেলাম এক অশরীরী সত্তার উপস্থিতি। আমি এবার আমার চারপাশটা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে দুদিকে দুই বাহু প্রসারিত করে উচ্চ কণ্ঠে বললাম, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি জয়া, তুমি এখানেই কোথাও রয়েছো। তুমি যদি আমার কথাটা শুনতে পাও তাহলে প্রকাশিত হও আমার সম্মুখে। তোমার সাথে কিছু দরকারি কথা রয়েছে আমার। জয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? বিশেষ প্রয়োজনের কারণেই তোমায় আমি আহ্বান জানাচ্ছি। তুমি এখনই প্রকট হও এই মুহূর্তে। আমার কথা শেষ হতে না হতেই দেখলাম ঘরের ঠিক মধ্যিখানে কেবল একদল ধোঁয়াশার মতন চাপ চাপ কিছু বাষ্পীয় সাদাটে আস্তরণ কোথা থেকে ভেসে এসে উপস্থিত হলো। তারপর সেই ধোঁয়ারা আস্তরণ ধীরে ধীরে জমাট বেঁধে যেন সৃষ্টি করতে লাগলো এক নারী মূর্তি। আমার চোখ মুখ জুড়ে বিস্ময় ফুটে উঠল। ধীরে ধীরে সেই নারী মূর্তির চোখ হাত কান দেখে যেন পরিষ্কার হতে পারলাম যে এই সেই। আমি এইবার উৎসুক হয়ে দেখলাম যে বাতাসের মধ্যে সৃষ্টি হওয়া রমণীর মুখমণ্ডলটি হৈমন্তী দেবীর বলা বর্ণনা একদম হুবহু মিলে যাচ্ছে। আমার ঠোঁটের পাতলা হাসির রেখা ফুটে উঠল। আমি এবার বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই জয়া, আমার কথার সায় দিয়ে এভাবে এসে উপস্থিত হওয়ার জন্য। আমি জানি আপনি কে। শুধু জানি না, খুব ভালোভাবেই জানি আপনি এক অত্যন্ত পুণ্যবান মানুষ, সাক্ষাৎ ঈশ্বরের অংশ বিশেষ। আপনার নাম তারানাথ চক্রবর্তী, তবে আপনাকে সবাই এক ডাকে তারানাথ তান্ত্রিক নামেই চেনে। আপনি নিশ্চয়ই অতীতে ঘটা আমার ঘটনা সবটাই শুনেছেন। এবার আপনিই বলুন, আমি বর্তমানে যা করছি তা কি সত্যি অন্যায়? আমি আজ যাদের হত্যা করছি পুরনো হিংসায় তারা অতীতে আমায় তিলে তিলে শেষ করে দিয়েছিল, একটু একটু করে ঠেলে দিয়েছিল সাক্ষাৎ মৃত্যু খাদের দিকে। কেবলমাত্র কতুলপুরের বিভিন্ন রমণীর ওই অত বিদ্রুপ কটূক্তি হাসাহাসির রঙ্গ তামাশা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। সহ্য শক্তির বাঁধ যেদিন ভেঙে গিয়েছিল সেদিনই এই বাড়ির মধ্যে আত্মহত্যা করে বসলাম। কিন্তু জয়া, তুমি যে সকল পুরুষকে মারছো এভাবে, তারা তো প্রকৃতপক্ষে কোনো দোষ করেনি। কতুলপুরে এর প্রতিটা নারী তাদের নিজের নিজের ভুল বুঝতে পেরেছে, কাতরভাবে ক্ষমাও চেয়েছে তোমার কাছে, অনেকবার চেয়েছে। মানুষ মাত্রই ভুল হয়, হ্যাঁ মানছি। তোমার সাথে যা হয়েছে তা কোনো ছোটোখাটো ভুল নয়, তা মূলত বিশাল গুরুতর অপরাধ। কিন্তু তাই বলে তুমি ওই একই অপরাধ করবে, এটাও তো ঠিক নয়, তাই না? আমি তোমায় বলছি জয়া, তুমি তোমার স্বামী পদ্মরাজকে আবারও ফিরে পাবে আগামী জন্মে। তুমি সকল হিংসা ত্যাগ করো, কোতলপুরের সমস্ত মানুষকে ক্ষমা করে দাও। তুমি একমাত্র এইভাবেই সম্ভব তোমার মুক্তি লাভ। আর একটিবার তুমি মুক্তি পেলেই আবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করবে তুমি, আর তখনই যুবতী অবস্থায় তুমি পুনরায় ফিরে পাবে তোমার পদ্মরাজকে। আমার এই কথা শুনে জয়ার মধ্যে একটু যেন বদল এলো। আমার কথাটা সে যেন খুব ভালোভাবে ভাবলো কিছুক্ষণ। তার মুখের অভিব্যক্তি দেখেই আমি বুঝলাম যে আমার কথাটা তার মনে ধরেছে। সে এবার বলল, আপনি আপনি ঠিক বলছেন ঠাকুর মশাই, সঠিক বলছেন। সত্যি সত্যি এবারে আমি পদ্মরাজকে নিজের ঘরে পাবো? এত সহজে এইবারের মতো তাকে হারিয়ে ফেলবো না তো? আর কোনো চিন্তা নেই তোমার। আগামী জন্মে তুমি আর পদ্মরাজ একসাথে দীর্ঘদিন সংসার করবে, তোমাদের সুখের ভরা সংসার হবে। আমার এই কথা শুনে খিলখিল করে নিজের মনে এসে উঠল জয়া। আনন্দের সাথে সে বলল,
তবে আমি আপনার কথায় মান্যতা দিলাম। আজ থেকে এই কোতলপুরের সকল রমণীকে আমি ক্ষমা করে দিলাম তাদের এহেন আচরণের জন্য। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আর কারোর ক্ষতি করব না। এবার তবে আমার মুক্তির পালা। এই কথা বলে জয়ার আত্মা সম্পূর্ণরূপে বাতাসে বিলীন হয়ে গেল। আমি বুঝলাম সে মুক্তি লাভ করেছে। জন্ম জন্মান্তরের মতো সকল বদলার চিন্তা ত্যাগ করে এভাবে কোতলপুরের বিভীষিকা সম্পূর্ণভাবে নাশ হলো। কি হে, কেমন লাগলো আজকে রাঙা বউয়ের কাহিনী? ঠাকুর মশাই, বেশ ভালো লেগেছে। সত্যি অনেক চমকপ্রদ ছিল কিন্তু আজকের এই কাহিনী। কি হলো এই কিশোরী, এবার তবে ওঠা যাক নাকি? আজকের মতো কাহিনী তো শেষ হলো। হ্যাঁ ভাই, চলো। ঠাকুর মশাই, আজ তাহলে উঠলাম। এসো তবে, সাবধানে যাবে, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো ঠাকুর মশাই। আমি আর কিশোরী এবার বিদায় নিলাম তারানাথ তান্ত্রিকের গৃহ ছেড়ে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে আজকের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প বৈধব্য যোগ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ এবং অভিযান। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রীতম, অভিযান, তৃষা, অভিক ও দিব্যেন্দু। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল এবং শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়ক। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।